আমার নাম মশিউর রহমান সম্রাট। স্বীকার করেছে যে এই ৬টি হত্যার সাথেই সে জড়িত রয়েছে। তোমার নাম কি? তানিয়া। সাভারের এক পরিত্যক্ত বাড়ির অন্ধকার ঘরে শুয়ে থাকা তানিয়া নামের একটি মেয়ের ভিডিও ফুটেজ বাংলাদেশে প্রায় সবাই দেখেছে। তানিয়া নামে এই মেয়েটি ঘুণাক্ষরেও টের পায়নি যে বিশ্বাস করে যাকে ভাই ডাকছে সেই মানুষটি হচ্ছে আসলে ছদ্মবেশী শিকারী। আপন ভাই বলে ডাকার পরেও শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারেনি তানিয়া। পুলিশের চোখের সামনে দাঁড়িয়েও নিজের অভিনয় দক্ষতা কাজে লাগিয়ে পার পেয়ে গিয়েছিল চতুর্থ খেলোয়াড় সম্রাট। কিন্তু শেষ রক্ষা আর হলো না। সামান্য এক সিসিটিভি ফুটেজেই ফাঁস হয়ে গেল সম্রাটের সকল কুকীর্তি। কে এই ছদ্মবেশী শিকারী সম্রাট? কেন তার নিজের তৈরি করা অদ্ভুত কোড ল্যাঙ্গুয়েজ? ৩৪ মানেই সব শেষ। সমস্ত জটিল জট আজ খোলা হবে আমাদের আজকের এই বিশেষ পর্বে। সাভার পৌর কমিউনিটি সেন্টারে পরিত্যক্ত ভবন থেকে সাধারণ মানুষ শুধুই এক জরাজীর্ণ দালান হিসেবে জানত ধুলোবালি আর মাকড়সার জালে ঘেরা এই ভবনটি যে আসলে এক ভয়ঙ্কর অপারেশন থিয়েটার তা ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। এই অন্ধকার রাজ্যের একচ্ছত্র অধিপতি ছিল সম্রাট। সে নিজেকে কখনোই পাপী মনে করত না, বরং নিজের তৈরি করা অদ্ভুত এক রাজ্যে সে নিজেকে ভাবত প্রধান বিচারক। তার দর্শন ছিল সাধারণ মানুষের চিন্তার একদম বাইরে। সে মনে করত সমাজে যারা অনৈতিক কাজ করছে বা যাদের আচরণ তার পছন্দ হচ্ছে না তাদের শাস্তি দেওয়াটা তার নৈতিক দায়িত্ব। এই শাস্তি দেওয়ার জন্য সে তৈরি করেছিল এক নিজস্ব কোড ল্যাঙ্গুয়েজ, যার নাম সে দিয়েছিল 34। এই 34 মানে হলো সানডে মানডে ক্লোজ, অর্থাৎ গেম ওভার। শিকার একবার তার ডেরায় প্রবেশ করলে আর এই 34 কোড অ্যাক্টিভ হয়ে গেলে সেই মানুষের পৃথিবী থেকে বিদায় নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকতো না। তার ভাষায় সে মানুষগুলোকে পৃথিবী থেকে মাইনাস করে দিত। ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত সে সাভার মডেল মসজিদ এলাকায় অবস্থান করত। কিন্তু ২০২৫ সালের ৪ জুলাই আসমা বেগম নামে এক বয়স্ক নারীকে চিরতরে সরিয়ে দেওয়ার পর সে তার আস্তানা পরিবর্তন করে। এরপর সে তার গোপনীয় অপারেশন থিয়েটার স্থানান্তর করে পুরো কমিউনিটি সেন্টারে এই পরিত্যক্ত ভবনে। ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এই ভবনটি ছিল তার গোপন দুর্গ, যেখানে সে একের পর এক তার শিকারদের পরপারে পাঠিয়ে দিচ্ছিল। এই গল্পের সবচেয়ে মর্মান্তিক অধ্যায় শুরু হয় ২০২৬ সালের ১ জানুয়ারি উত্তরা থেকে। হঠাৎ করে নিখোঁজ হয় বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে তানিয়া আক্তার। তানিয়ার বাবা জসিম এবং পরিবার তাকে হন্যে হয়ে খুঁজছিল। ৫ বোন ও এক ভাইয়ের সংসারে তানিয়া ছিল সবথেকে আদরের। কিন্তু প্রশ্ন হলো, উত্তরা থেকে তানিয়া কিভাবে সাভারে পৌঁছল? পুলিশ এবং তদন্তে উঠে এসেছে যে সম্রাট গভীর রাতে বিভিন্ন মহাসড়ক, ফুটওভার ব্রিজের নিচেও পেতে থাকত। তার প্রধান টার্গেট ছিল ভবক ঘুরে মানসিক ভারসাম্যহীন নারী। ধারণা করা হচ্ছে নিখোঁজ হওয়ার পর তানিয়া যখন রাস্তা চিনতে পারছিল না, তখনই চতুর শিকারী তাকে মহাসড়ক থেকে ফুসলিয়ে তার আস্তানায় নিয়ে আসে। সম্রাট হয়তো তাকে খাবার বা আশ্রয়ের লোভ দেখিয়েছিল, অথবা ভাই সেজে তাকে ভুলিয়েছিল। সরল মনের তানিয়া বুঝতেও পারেনি সে কোনো নিরাপদ আশ্রয়ে যাচ্ছে না, বরং ঠান্ডা মাথার খেলোয়াড়ের ফাঁদে পা দিচ্ছে। ভাগ্য হয়তো তানিয়াকে বাঁচানোর একটা শেষ সুযোগ দিয়েছিল। ঘটনার ঠিক ২ দিন আগে, অর্থাৎ শুক্রবার রাতে, পুলিশ নিয়মিত টহলের অংশ হিসেবে সেই পরিত্যক্ত ভবনে গিয়েছিল। পুলিশ সেখানে সম্রাট এবং তানিয়াকে একসাথে দেখতে পায়। তখন পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছিল, কিন্তু সেই মুহূর্তে তানিয়া সম্রাটকে আপন ভাই বলে পরিচয় দেয়। পরে পুলিশের সন্দেহ দূর হয়ে যায় এবং তারা ভেবেছিল হয়তো ভাই ও বোন মিলে এখানে আশ্রয় নিয়েছে। পুলিশ এদিন তাদের ভিডিও রেকর্ড করে রেখে চলে আসে। পুলিশের চোখের সামনে দাঁড়িয়ে সম্রাট এই যে নিখুঁত অভিনয় করেছিল তা কোনো পাকা অভিনেতার চেয়ে কম নয়। সে এতটাই স্বাভাবিক ছিল যে পুলিশের অভিজ্ঞ চোখও তার মনের ভেতর চলা শয়তানি বুদ্ধি ধরতে পারেনি। পুলিশ চলে যাওয়ার পরই সম্রাট বুঝতে পারে এখানে আর বেশি দিন থাকা নিরাপদ নয়, তাই সিদ্ধান্ত নেয় তানিয়াকে শেষ করে দেওয়ার। তানিয়া হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করেছিল তার ভাই তাকে রক্ষা করবে, কিন্তু শিকারী তার শিকারকে হাতের মুঠোয় পেয়ে ছাড়েনি। এখন প্রশ্ন জাগে, কে এই ঠান্ডা মাথার খেলোয়াড়? সাভারের মানুষ তাকে চিনত মশিউর রহমান সম্রাট নামে। চলাফেরা এবং কথাবার্তায় সে এমন এক ভাবমূর্তি তৈরি করেছিল যে কেউ তাকে সন্দেহ করার সাহস পেত না। কিন্তু মশিউর রহমান সম্রাট ছিল তার এক ভদ্রবেশী মুখোশ মাত্র। এই ভারী নামের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটির নাম সবুজ শেখ। নিজেকে আইনের চোখ থেকে আড়াল করতে এবং নিজের অতীতকে পুরোপুরি মুছে পেতেই সে এই নতুন নাম ধারণ করেছিল। তার আসল বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলদিয়া ইউনিয়নের মৌসা মান্দ্রা গ্রামে। পান্না শেখের ৩ ছেলে ও ৪ মেয়ের সংসারে সবুজ ছিল দ্বিতীয় সন্তান। গ্রামে থাকতে সে নিতান্তই এক সাধারণ যুবক ছিল, কিন্তু সাভারে এসে সে নিজের পরিচয় লুকিয়ে এক নতুন শিকারী সত্তা তৈরি করেছিল। এই নতুন নাম পরিবর্তনের সিদ্ধান্তটি ছিল এক অত্যন্ত সিয়ানা মস্তিষ্কের কাজ।
সে জানত নিজের আসল পরিচয় গোপন রাখতে পারলে কেউ তার শেকড় খুঁজে পাবে না এবং সে নিশ্চিন্তে নিজের শয়তানি বুদ্ধি খাটিয়ে একের পর এক অপকর্ম চালিয়ে যেতে পারবে। এই মাস্টার প্ল্যানই তাকে দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে রেখেছিল। শুধু শহরেই নয়, তার গ্রামের বাড়িতে রয়েছে এক অন্ধকার ইতিহাস। গ্রামের মানুষের কাছে সবুজ নামটা ছিল এক আতঙ্কের প্রতীক। তাকে এবং তার পরিবারকে নিয়ে এলাকাবাসীর অভিযোগের কোনো শেষ ছিল না। পরিস্থিতি একসময় এতটাই বেসামাল হয়ে পড়েছিল যে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের পুরো পরিবারকে গ্রাম ছাড়া করেছিল। গ্রাম থেকে বিতাড়িত হওয়ার 2 বছর পর অত্যন্ত কৌশলে এই পরিবারটি আবার গ্রামে ফিরে আসে এবং নিজেদের আধিপত্য বিস্তার শুরু করে। তার বাবা রান্না শেখো একসময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এবং জেলও খেটেছে। তাদের সেই রহস্যময় বাড়ির গেটে সবসময় কম্বল দিয়ে ব্যারিকেড দেওয়া থাকত, যেন বাইরের কেউ ভেতরের দৃশ্য দেখতে না পায়। এলাকাবাসী জানিয়েছে সন্ধ্যের পর সেই বাড়িতে 4-5টি মোটরসাইকেল আসত এবং গভীর রাতে আবার চলে যেত। তাদের বাড়ির সামনে বালুর মাঠে একবার মানুষের শরীরের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল। তখন গ্রামের মানুষ বিষয়টিকে গুরুত্ব না দিলেও এখন তারা পুরো হিসাব মেলাচ্ছে। ধারণা করা হচ্ছে সেই অবশিষ্ট ছিল সবুজের কোনো এক গেমও বের করার শিকারের অংশবিশেষ। এছাড়া একবার এক অটো চালকের সাথে সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিল। ভাড়ার টাকা নুচে ফেলে দিয়ে অটো চালককে কৌশলে নিচু করিয়ে তার ঘাড়ে আঘাত করে তাকে শেষ করার চেষ্টা করেছিল এই সবুজ। সেই যাত্রায় চালকটি দৌড়ে পালিয়ে প্রাণে বেঁচেছিল। জানা যায় সম্রাটের পরিবার নিজেদের প্রভাব বিস্তার করার জন্য এক জঘন্য মিথ্যের আশ্রয় নিত। তারা প্রচার করত যে তারা সাবেক অ্যাটর্নি জেনারেলের আত্মীয়। যেহেতু তাদের বাড়ি অ্যাটর্নি জেনারেলের বাড়ি পাশাপাশি, তাই এই সুযোগ নিত তারা। কিন্তু গ্রামের জনপ্রতিনিধি নিশ্চিত করেছেন যে তাদের সাথে অ্যাটর্নি জেনারেলের রক্তের কোনো সম্পর্ক নেই। শুধুমাত্র ভয় দেখাতে এবং নিজেদের অপকর্ম ঢাকতে তারা এই মিথ্যে পরিচয় ব্যবহার করত। এটি ছিল তাদের টিকে থাকার চতুর কৌশল। এখন ভাববার বিষয় হচ্ছে, সম্রাটের মতো একজন মানুষ তো একদিন এমন ঠান্ডা মাথার খেলোয়াড় হয়ে ওঠে না। এর পিছনে থাকে দীর্ঘ ইতিহাস। সবুজের আপন ছোট ভাই লজ্জা এবং ভয়ে এখন মুখ লোকাচ্ছে, তবে সে কিছু চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে। ছোট ভাইয়ের ভাষ্যমতে সবুজকে মাদ্রাসায় দেওয়া হয়েছিল, কিন্তু সেখান থেকে বের হওয়ার পরই তার আচরণে আমূল পরিবর্তন ঘটতে শুরু করে। সে একা একা কথা বলতো এবং বাতাসের সাথে ঘুষি মারত। তবে তার জীবনের সবচেয়ে বড় ট্রমা বা মানসিক আঘাত ছিল তার বিবাহিত জীবন। সাভারে থাকার সময় সে বিবাহ করেছিল এবং তার একটি মেয়েও আছে, কিন্তু কোনো এক কারণে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। স্ত্রী চলে যাওয়ার পর এবং সন্তানকে হারানোর বেদনায় সে মানসিকভাবে পুরোপুরি বিকারগ্রস্ত হয়ে পড়ে। সেই আঘাতই তাকে স্বাভাবিক জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে হয়ে ওঠে একাকী, আর এই একাকিত্বই হয়তো তার ভিতরে শিকারী সত্তাকে জাগিয়ে তোলে। গত 2.5 বছর ধরে পরিবারের সাথে তার কোনো যোগাযোগ ছিল না। মাসখানেক আগে সে একবার বাড়িতে গিয়ে মায়ের হাতের রান্না খেয়ে চলে এসেছিল। পরিবারের সাথে দীর্ঘ বিচ্ছিন্নতা তাকে আরও বেপরোয়া এবং ভয়ঙ্কর মাস্টারমাইন্ড হিসাবে গড়ে তোলে। তবে এসব চতুর পরিকল্পনা করেও শেষ রক্ষা হলো না। 18ই জানুয়ারি সেই চতুর খেলোয়াড়ের কুকীর্তি ফাঁস হয়ে যায়। হঠাৎ করে সাভারে সেই পরিত্যক্ত ভবনের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এক ছায়ামূর্তি। ফুটেজে দেখা যায় সম্রাট খুব ঠান্ডা মাথায় রাতের আধারে কাঁধে করে একটি মানুষের শরীর সরিয়ে ফেলে। তার হাঁটাচলায় কোনো ভয় ছিল না, বরং ছিল এক পয়সাচিক আত্মবিশ্বাস। শুধু তাই নয়, সম্রাট তার অপকর্মের চিহ্ন মুছে ফেলার জন্য ব্যবহার করত আগুন, কিন্তু আধুনিক প্রযুক্তির কাছে তার সেই চতুর বুদ্ধি হার মানে। পরদিন 19 জানুয়ারি পুলিশ এই সিসিটিভি ফুটেজ আর আগের দিনের ভিডিও মিলিয়ে নিশ্চিত হয় এই সেই মশিউর রহমান সম্রাট ওরফে সবুজ শেখ। অথচ গ্রেপ্তারের পর তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। আদালতে 164 ধারায় জবানবন্দিতে সে স্বীকার করে নেয় 6টি নির্মম ঘটনা। সে পুলিশকে জানায় তার সেই লোমহর্ষক 34 কোডের কথা এবং কিভাবে সে একে একে সবাইকে তার পথ থেকে চিরতরে সরিয়ে দিয়েছে। তদন্ত এখনও চলছে। সম্রাট কি একাই খেলার নায়ক, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো চক্র, তা খতিয়ে দেখা হচ্ছে।
সম্রাটের মতো একজন ভবঘুরে মানুষের পক্ষে কি একা এত বড় পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব, নাকি এর পেছনে আছে কোনো সংঘবদ্ধ দল যারা মানসিক ভারসাম্যহীন মানুষদের ব্যবহার করছে, তা এখনও রহস্য। সম্রাট এখন আইনের খাঁচায় বন্দী, কিন্তু সাভারের বাতাসে এখনও ভাসছে সেই প্রশ্ন। আমাদের আশেপাশে হয়তো এমন অনেক সম্রাট ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে, যারা তানিয়ার মতো সরল মানুষদের বিশ্বাস নিয়ে খেলে। তাই চোখের দেখা বা মুখের কথায় বিশ্বাস করার দিন শেষ। আজকের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, মানুষের চেহারা দেখে তার মনের গভীরতা মাপা অসম্ভব। সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। কে জানে, আপনার পাশের মানুষটি হয়তো কোনো এক ছদ্মবেশী খেলোয়াড়, যে অপেক্ষা করছে তার ৩৪ প্রয়োগ করার জন্য।